বাদে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বে বীজ প্রযুক্তি এবং শিক্ষাদানের মূলনীতি বিষয়ে ব্যবহারিক ক্লাসগুলো আবার শুরু করলাম। তো যেহেতু দেশে খুব সংকট চলতেছে, মহামারী, আমরা যেখানে অবস্থান করবো কোয়ারেন্টাইনে, আমরা ভালো বাসা থেকে বেরোবো না, সরকারি নির্দেশাবলী আমরা মেনে চলবো, ভয় পরিষ্কার থাকবো। বাসার এই সময়টা আমরা একটু অলস সময় না কাটায় আমরা একটু পড়ালেখার বিরুদ্ধে কাটাইলে সময়গুলো আরও ভালো কাটবে। জায়গার বাইরে বেরোনো যাবে না। তো আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের ষষ্ঠ পর্বে যারা যেখান থেকে এই ক্লাসগুলো করবা তারা প্র্যাকটিক্যালগুলো করে ফেলাবা। তোমাদের আজকে বীজ প্রযুক্তি ক্লাসটা শুরু করবো। বীজ প্রযুক্তি আজকে আমাদের ক্লাসটা হবে হলো ধানের বিভিন্ন জাতের সাথে পরিচিতি, এবং এই পরিচিতির সাথে আমি বিভিন্ন জাত কালেক্ট করছি, যদিও দুর্যোগ সময় এই জাতগুলোর সাথে তোমাদের পরিচিতি করাবো, এবং এই জাতগুলোর এই পরিচিতির সাথে আমি একটার উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করব, বৈশিষ্ট্য সব কিছু নিয়ে। আর বাদ বাকিগুলো তোমাদের নেট থেকে বা বিভিন্ন নেটে করলে তোমরা এই জাতগুলোর বৈশিষ্ট্য পাবা, এইগুলো প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। আমরা যতগুলো জাত দেখাবো এই জাতগুলোর বৈশিষ্ট্য তোমরা বিভিন্ন গুগলে সার্চ দিলে ধান গবেষণা বা বিভিন্ন থেকে এগুলো পাওয়া যাবে। আমরা প্রথমে জাতগুলোর সাথে পরিচিত হই। আসলে জাতগুলো কীরকম দেখতে। আমাদের ধানের জাতের 3টে মৌসুম আছে, ফসলের মৌসুম 3টে, রবি, খরিফ 1, খরিফ 2। তার ভিতর বেশি মৌসুমটা ধরা হয় রবিকে। আমরা জানি যে ইতিমধ্যে রবিতে যে বড় ধান কর্তনের কাজ চলতেছে কৃষকের, তারপরে দেশের দুর্যোগ, এখান থেকে রবি সিজন থেকে বেশি পরিমাণ ফসল আমাদের আর্ন করা সম্ভব। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি না, যাতে কৃষক ফসলগুলো তাড়াতাড়ি মাঠে তুলতে পারে। তো আমরা শুরুতেই আমাদের জাতের বৈশিষ্ট্য আমরা চলে যাই। জাতের বৈশিষ্ট্যে আমরা আমন জাতের একটা বৈশিষ্ট্যে যাই। আমন জাতের বৈশিষ্ট্য তোমাদের আমি দেখাইতেছি। এটা BU1 আমন বীজ, আমন মৌসুমের বীজ। দেখো এই যে এইটা বীজের এই ধানটার কালারটা আসলে সোনালি কালারই। ধানগুলো খুব লম্বা লম্বা চিকুন, মানে এইগুলো সাধারণত দেখা যায় কি যে তোমাদের অনেক সময় এরপর প্রফেশনে যখন যাবা, তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভাইবার ক্ষেত্রে তোমাদের এই জাতগুলো চিনতে হবে। এই জাতের স্যাম্পলগুলো দিয়ে বলতে পারে এটা কোন জাত, কোন মৌসুমের জাত। আমরা যদি বেসিক কিছু ধারণা জানি যে এটা দেখতে কীরকম, যেমন আমনের BU1 এটা দেখতে অনেকটা সোনালি কালার, গোল্ডেন কালার আছে, প্লাস এটার ইয়াগুলো খুব লম্বা লম্বা চিকুন, এটা দেখতে পারতেছো তোমরা। আর এইটার বৈশিষ্ট্যগুলো তোমরা ধান গবেষণা মানে এইটার যে BU-এর সার্চ করে এখান থেকে বৈশিষ্ট্যগুলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় তুলবা। আমি একটা বলে দিলাম যে এটা দেখতে চেনার প্রথম উপায়টা হলো ধানগুলো চিকুন চিকুন সোনালি কালারের। আর আমরা এই বীজগুলো কালেক্ট করছি আমাদের পাশে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ প্রক্রিয়াজাতন কেন্দ্রের সহায়তায় আমরা এই বীজগুলো কালেক্ট করছি। কারণ আমাদের তাদের সিড জোন থেকে আমরা এগুলো কালেক্ট করা হয়েছে, কারণ আমাদের এখানে সিডের কোনো ল্যাব নাই, তাদের কাছ থেকে কালেক্ট করে করছি। এটার আমি একটা বৈশিষ্ট্য বলে দিলাম যে এটা দেখতে লম্বা চিকুন এবং কালারটা গোল্ডেন কালারের, ঠিক আছে। আর বাদ বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা এই BU-তে সার্চ করে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় তুলবা, যতগুলো জাত আমরা দেখাবো। আচ্ছা, এরপর আমরা যাবো হলো এরপর আমন মৌসুমের আর একটা জাত উপসি, যেটা বৃধান 52। বৃধান 52টা তোমরা দেখতে পাচ্ছ। এটাও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তারা বের করছে। এই ধানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যে সাধারণত ধানগুলো একটু বেটে বেটে বা খাটো জাতের ধরনের, কিন্তু এই খাটো ধরনের জাত এই 52টা। আর বাদবাকি বৈশিষ্ট্যগুলো তোমাদের থেকে ওই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের থেকে বা তোমাদের বইতে মাঠ ফসল চাষাবাদ বা এই বৈশিষ্ট্যগুলো বিস্তারিত দেওয়া আছে। এগুলো তোমরা প্র্যাকটিক্যাল খাতায় এই বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে হবে। আচ্ছা, এরপর আসছে আমরা
ব্রি ধান 51, এটাও আমন মৌসুমের একটা জাত। এই জাতটাও কিন্তু খাটো প্রকৃতি, কিন্তু এটার একটা বোঝার ইয়া হলো যে ধানগুলো খুব ছোট ছোট। ব্রি ধান 51 খুব ছোট ছোট, এটা বোঝার ইয়ার্থে ছোট ছোট, এটা বোঝা যায় যে এটা ব্রি ধান 51 আমন মৌসুমে এটা হয়, ছোট প্রকৃতির। এর বাদবাকি বৈশিষ্ট্যগুলো তোমরা ইয়ার থেকে ধান গবেষণা ইনস্টিটিউটে ইয়াতে সার্চ করলে তোমাদের বৈশিষ্ট্যগুলো চলে আসবে। এটাও প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। নেক্সট ব্রি ধান 50, এটা বড় মৌসুমে হয় বা রবি সিজনে হয়। এটা ব্রি ধান 50টা অনেকটা আমরা আগে বাসমতি চাউলের নাম শুনছি, সে বাসমতি চাউলের সংস্করণ এটা করা হয়েছে। এটাও ধানটা দেখতে অনেকটা চিকুন এবং লম্বা লম্বা, আর এটা ওই বাসমতির সাথে সংস্করণ করে করা হয়েছে ব্রি ধান 50। এই ব্রি ধান 50-এর ভাতটা খুব সুগন্ধিযুক্ত এবং ভাতগুলো ঝরঝরে লম্বা হয় এবং ধানগুলো খুব চিকুন প্রকৃতির, মানে লম্বা লম্বা চিকুন, চাউলগুলো চিকুন হবে এবং ভাতগুলো লম্বা ঝরঝরে চিকুন হবে। এটার বৈশিষ্ট্য, বাদবাকি বৈশিষ্ট্যগুলো তোমরা গুগলে ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশে ইয়াতে বিড়িতে সার্চ দিলে তোমাদের এই বাদবাকি বৈশিষ্ট্যগুলো চলে আসবে। যেহেতু আমরা একটা জাতের বৈশিষ্ট্য আলোচনা করব, এই জাতগুলো তোমাদের সাথে আগে পরিচিতি করাই দিতেছি, আর একটা জাত সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর একটা বড় ধানের ইয়ে আছে, এটা ব্রি ধান 58। ব্রি ধান 58 জাতটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও বড় মৌসুমের অর্থাৎ রবি মৌসুমে এটা কৃষকরা করে, ঠিক আছে। এটাও উফসি জাতের, মানে উচ্চ ফলনশীল জাত। এই জাতের ধানগুলো দেখা যায় অনেকটা মাঝারি প্রকৃতি, মানে না লম্বা না খাটো, অনেকটা মাঝারি প্রকৃতির ধান। এটাও নতুন ইয়াতে বেরোইছে, এটাও খুব ভালো ফলন দেয়। এটার বিস্তারিত বৈশিষ্ট্য তোমরা ধান গবেষণা ইনস্টিটিউটে ইয়ার থেকে সার্চ করলে তোমরা কালেক্ট করতে পারবে। এরপর আছে হলো বড় জাতের, মানে রবি মৌসুমে যেটা হয় ব্রি ধান 60। ব্রি ধান 60 জাতটা এটা লম্বা, বাট ওরকম আমরা যে 50টা দেখাইছিলাম ব্রি ধান 50-এর মতো না, কিন্তু এটাও লম্বা প্রকৃতির জাত। এটাও ভাতগুলো ঝরঝরা হয় বৈশিষ্ট্যের ভিতর। আর কালার তো একটা দেখতেছি আমরা সোনালি কালার, গোল্ডেন কালারের হয়ে থাকে। আর বাদবাকি বৈশিষ্ট্য তোমরা ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সার্চ করে বৈশিষ্ট্যগুলো তোমাদের বাট পটল চাষাবাদে এই জাতের বৈশিষ্ট্য দেখে এগুলো প্র্যাকটিক্যাল খাতায় তুলতে হবে। আর বড়োর আর একটাই আছে আমাদের ব্রি ধান 47। ব্রি ধান 47 আমরা দেখতে পেয়েছি। ব্রি ধান 47 এটাও বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবন করছে। এই ধানটা অনেকটা খাটো প্রকৃতি, চাউলটাও খাটো হবে, ভাতটা একটু মোটা প্রকৃতির হতে পারে। এটার বাদ বাকি বৈশিষ্ট্য তোমরা ইয়ার থেকে ধান গবেষণার ওইটা থেকে সার্চ করে নিতে পারবা। আমি জাস্ট পরিচিতিগুলো দেখাইতেছি। এরপর আমন মৌসুমের আর একটা আছে, সেটা হলো ব্রি ধান 39। এটা মোটামুটি আমাদের দেশে কৃষকরা ব্যাপক হারে করতেছে আমন মৌসুমে। ব্রি ধান 39, এটা খুব ভালো, ফলনটাও খুব ভালো। এই ধানটা না চিকুন প্রকৃতির, কিন্তু খাটো না, চিকুন মাঝারি চিকুন প্রকৃতির। কালার তো গোল্ডেন কালার। আর বাদ বাকি বৈশিষ্ট্য তোমরা ইয়া থেকে সার্চ করলেই পাবা, ধান গবেষণা ইনস্টিটিউটের ইয়া থেকে। আর বড়োর ভিতর যে রবি মৌসুমে যে জাতগুলো সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে বর্তমান বাংলাদেশে, তার ভিতরে হলো ব্রি ধান 28 আর ব্রি ধান 29। এটা হলো ব্রি ধান 29-এর স্যাম্পল। আসলে এই জাতটা দেখতে কীরকম, মানে পরিচিতিটা আমরা একটু দেখলে যাতে কিছুটা অনুধাবন করা যায় বা শেখা যায়। তোমরা ক্লাসে থাকলে হয়তো শিখতে পারতা, তো ভিডিওটা বারবার ফলো করলে দেখতে পারবো ধানগুলো কোন প্রকৃতির। আসলে ধানগুলো খুব একটা লম্বাও না, আবার খুব একটা খাটোও না, কিন্তু ধানগুলো মাঝারি প্রকৃতির, চিকুন চিকুন। এটা ব্যাপক হারে বাংলাদেশের চাষাবাদ হয়ে থাকে এবং এটার ফলন খুব ভালো। তা এটার বাদবাকি বৈশিষ্ট্যগুলো তোমরা ইয়ার থেকে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ইয়া করে তোমরা সার্চ করে বৈশিষ্ট্যগুলো প্র্যাকটিক্যাল খাতায় লিখবে। এরপর বড় আর একটা উফসি জাত, উচ্চ ফলনশীল জাত, সেটা হয়েছিল ব্রি ধান 74। ব্রি ধান 74 এটা এখন আমাদের দেশে ব্যাপক হারে চাষাবাদ হয় না। এই ধানটা দেখা যাচ্ছে কিছুটা লম্বা, কিছুটা খাটো, চাউলটা মনে হয় মাঝারি ধরনের, অতটা বা লম্বা চাউল হবে না জাতটা। এটার বৈশিষ্ট্যগুলো
আমাদের মাঝারি প্রকৃতির মানে লম্বা না খাটো, এটা আমাদের বৈশিষ্ট্যগুলো ওই এখান থেকে আমরা কালেক্ট করে জাস্ট পরিচিতিটা আমি করাই দিতেছি। এবার আমন মৌসুমের আর একটা জাত আছে, সেটা হলো বিধান 80। আসলে এই জাতগুলো সম্পর্কে তোমাদের ক্লাসে থাকলে আমরা দেখাইতে পারতাম, হাতে কলম মানে দেখাইলে তোমরা বুঝতে পারতে আসলে চিনতে সুবিধার্থে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বা পরবর্তী প্রফেশন লাইফে যখন ঘুরতে যাবে তখন চাকরির ইয়াতে ভাইভাতে বা ইয়াতে লিখিত পরীক্ষা এগুলো আসতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে, বা এটা দেখতে কীরকম, এটার ফলন কত, একটা কত, এই বাদ বাকি জিনিসগুলো তোমাদের এই যে ধান গবেষণা ইনস্টিটিউটে গুগল দিয়ে সার্চ দিলে বাদ বাকি বৈশিষ্ট্য পাবে, বৈশিষ্ট্যগুলো প্র্যাকটিক্যাল খাতায় লিখবে। আরেকটা আছে, সেটা হলো যেটা এই যে বলছিলাম বিধান 28 আর 29। এই যে 28টা এটাও ব্যাপক হারে বাংলাদেশের কৃষকরা করে থাকে। 28টা এটা দেখতেছো ধানটা অনেকটা লম্বা প্রকৃতির, কিন্তু অত লম্বা না, মাঝারি লম্বা প্রকৃতির। ধানটার চাউলটাও চিকন হয়। আর বাদ বাকি বৈশিষ্ট্য তোমরা ওখান থেকে জাস্ট তোমরা এটা দেখতে কীরকম ওইটা তোমাদের পরিচিতিটা আমি করাইলাম। আচ্ছা, এরপর আছে বড় মৌসুমে বা রবি মৌসুমে আমাদের যে দেশে যে হাইব্রিড ধান বেশি চাষাবাদ হয়, এই হাইব্রিড SL8 নাম আমরা শুনছি, যেটা হাইব্রিড প্রতি শতকে 1 মণ করে ধান যদি পরিচর্যা করে 1 মণ করে ধান পাওয়া যায়। সেই যে SL8 বা SL8 হাইব্রিড, এটার বাংলাদেশের খাদ্য উৎপাদন চাহিদা মেটানোর জন্য এখন হাইব্রিড জাতীয় ধান আমাদের এখানে চাষাবাদ চলছে। তার ভিতর SL8টা খুব সমাদিত। এটার বিস্তারিত বৈশিষ্ট্য তোমরা পাবা। এটা প্রতি শতকে 1 মণ করে ধান হয়। আর চাউলটা মানে ফলন অনেক বেশি যদি নিবিড় পরিচর্যা করা যায়। আরেকটি আছে BU2 আমন জাতের। এই ধানটাও মানে ঝরঝরা, মানে খুব লম্বা প্রকৃতির একটা ধান। ভাতগুলো খুব ঝরঝরা চিকন হবে। আসলে আমাদের দেশে আমরা যে ভাতগুলো খাই, চাউলগুলো খুব মিক্সড। যদি এই নির্দিষ্ট জাতের হয়, যেমন BU2 যে এই জাতটা, আর ভাত চাউলগুলো চিকন প্রকৃতির হবে। বীজগুলো দেখলেই বোঝা যাবে লম্বা লম্বা, এটা দেখলে অনেকটা অনুধাবন করা যায় যে এটা আমন মৌসুমের BU2। এটা BU-তে আমাদের ইয়াতে সার্চ করলে আমাদের বাদবাকি বৈশিষ্ট্যগুলো আমরা চলে আসবে। এটার সাথে আমরা দুটো গমের বীজের করছি, সেটা হলো বাড়ি গম 28, যেটা 28টা আমরা দেখতে পাচ্ছি যে গমগুলো অনেকটা খাটো প্রকৃতির। গমগুলো অনেকটা খাটো প্রকৃতির, ছোটো ছোটো, দানাগুলো ছোট। জাস্ট পরিচিতি তোমাদের দেখাইছি, বৈশিষ্ট্যগুলো বাদ বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা এই বাড়িতে করে কালেক্ট করে প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। আরেকটা আছে বাড়ি গম 26, এটাও খাটো প্রকৃতির, একই ধরনের, আসলে ধরা খুব মুশকিল। এর জন্য সামনাসামনি দেখলে বোঝা যাবে এই জাতের বৈশিষ্ট্যগুলো তোমরা বাড়িতে করে। এটা 26, এটাও এখন ভালো চাষাবাদ হইতেছে। এটা এই জিনিসটা এখানে বাড়িতে সার্চ করে বাদ বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা লিখতে পারবে। এখন আমরা চলে যাবো হলো আমাদের মেয়ের আজকে যেটা আলোচনা করবো, সেই আলোচনাটা আমরা বর্তমান বিডি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট তারা যে জাতটা সম্পর্কে সবচেয়ে বেশি আশাবাদী যে বাংলাদেশে আগামী দিনে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে অর্জন অলরেডি আছে, এবং আমাদের ভবিষ্যতে আমাদের আরও খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য একটা জাতের উদ্ভাবন হয়েছে। সেই জাতটার নাম হলো বিধান 92। এটা আমরা আজকে এটার উৎপাদন কৌশল আলোচনা করব। বিধান 92 এটা একটি রবি মৌসুমের খুব উচ্চ ফলনশীল একটা জাত। এই বিধান 2 এর জিনিসগুলো আমরা প্রথম উৎপাদন কৌশল থেকে আমরা আলোচনাগুলো চালাই যাব, যে এগুলো কীভাবে চাষাবাদ করতে হয়, এগুলো কী পরিমাণ ফার্টিলাইজার লাগে, কী রোগ লাগতে পারে, এটা আমাদের করতে হবে। এই জাতগুলো আসছে আমাদের রিসার্চ ইনস্টিটিউটে। আমাদের দেশীয় যে জাতগুলো আছে, এই দেশীয় জাতগুলোর সাথে উন্নত জাতের সংমিশ্রণ করে আমাদের
ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিকরা এই জাতটা বের করছে। এই জাতটা ফলন অনেক বেশি। ফলনটা যদি চাষ করা যায় তাহলে দেখা যায় যে অন্যান্য যে কোনো জাতের চেয়ে খুব ভালো একটা ফলন দেয়। এই জাতটা হেক্টরে 6 থেকে 6.5 টন 6 থেকে 6.5 টন ফলন দেয়। এটা একটা বিগ ব্যাপার। আবার এটা নিবিড় যদি পরিচর্যা আমরা করতে পারি, নিবিড় পরিচর্যা করলে দেখা যেতে পারে যে এটা 8 টন পর্যন্ত ফলন সম্ভব। 8 টন, 8 টনে বোঝা যেতেছে হলো 8,000 কেজি। এই জিনিসগুলো যদি আমরা কৃষককে বুঝাইতে পারি যে এটা বর্তমানে নিবিড় পরিচর্যা করলে 8,000 কেজি হয়, তাহলে এইটা ব্যাপক হারে চাষাবাদ করা যায়। ব্যাপক হারে চাষাবাদ করলে আমাদের খাদ্যের জমি অল্প জমিতেও বেশি ফলানো সম্ভব। নেক্সটে জনসংখ্যার চাহিদার ভিত্তিতে আবাদি জমির পরিমাণ দিনকে দিন যে হারে কমে যেতেছে, সেটার ক্ষেত্রে আগামী দিনে আমাদের এই জাতটা বেশি চাষাবাদ করা দরকার। তাহলে আমাদের দেখা যাবে যে রিসার্চ নিবিড় পরিচর্যা তারা দেখা গেছে 8 টন পর্যন্ত তারা এই জাত থেকে ফলন পাইছে। কিন্তু আমাদের দেশে কৃষকের কাছে আসলে এই ফলন পার্থক্যটা অনেকটা কমে যায়। এই কমে যাওয়ার ফলন পার্থক্য কমে যাওয়ার একটা বিষয় আছে, বিষয়টা এটার ভিতরে আমি আলোচনা করবো না, ওটা আরেকটা ক্লাসে করব। তা এটার আমরা উৎপাদন কৌশল শুরু থেকেই আমরা করি যে এই ধানের একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা অন্য একটা জাত বলে ফেলাইছিলাম। এই জাতটার ইয়াটা হলো যে আমাদের 8 টন থেকে 9 টন, তার মানে হলো যে 8.5 টন থেকে 9 টন পর্যন্ত ফলন হয়। এটা 8.5 থেকে 9 টন, এটা পার হেক্টর। পার হেক্টর বলতে আমরা বুঝাইতেছি হলো 250 শতাংশে 250 শতাংশে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। আমাদের বাংলাদেশের যারা কৃষি বিজ্ঞানী আছেন তারা একটা ভালো জিনিস করছেন যে এটার উপর এই ধরনের জাত উদ্ভাবন আসলে খুব টাফ ব্যাপার। দীর্ঘদিন তারা রিসার্চ করার পরে এই জাতটা বের করতে পারছেন। এই জাতটার আমরা শুরু থেকেই আগে বৈশিষ্ট্য জানবো, তারপর উৎপাদন কৌশলগুলো আমরা আলোচনা করব। বৈশিষ্ট্যগুলো কি? ধান 92 বৈশিষ্ট্য। এটার লংজিভিটিটা বেশি, এটার জীবনকালটা যেহেতু ফলনটা বেশি সেহেতু জীবনকালটা একটু বেশি হবে। জীবনকালটা হবে 156 থেকে 160 দিন। 156 থেকে 160 দিন, তার মানে দেখা যাচ্ছে হলো 3 মাস 4 মাস 35-150। একটু লংজিভিটি বেশি হলো 5 মাস 35-150, তার মানে 5 মাসের একটু বেশি লাগে। বেশি লাগলো ফলন তো আমার 8.5 থেকে পরিচর্যা করলে 9 টন পর্যন্ত আনা সম্ভব। তার মানে সময় বেশি লাগলেও কিন্তু এটার ফলন আসতেছে অনেক বেশি। আর এটা হচ্ছে যে হেক্টর মানে 250 শতাংশ। 250 শতাংশ সময় বেশি লাগলেও এটা কিন্তু ফলন অনেক বেশি। তা আমাদের আগামী দিনে খাদ্যের যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা খাদ্য আরও উদ্বৃত্ত খাদ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। কৃষিমন্ত্রী মহোদয় বলছেন আমাদের এই জাতগুলো কৃষককে ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারলে আগামী দিনে আমরা এখনও খাদ্য কিছু বিদেশে রপ্তানি করতে পারি, ভবিষ্যতে আরও বেশি পারবো। যেহেতু আবাদি জমির পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই জাতগুলো কৃষকদেরকে চাষাবাদ আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। এই জাতের আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এই জাতের কাণ্ডগুলো অনেক শক্ত। এই জাতের কাণ্ডগুলো খুব শক্ত, কাণ্ডটা খুব শক্ত, পাতা হালকা সবুজ বর্ণের হয় এবং পাতাগুলো লম্বা হয়। পাতাগুলো লম্বা প্রকৃতির হয়। কাণ্ডটা শক্ত হবে। গাছে যদি কাণ্ড শক্ত থাকে তো সহজে বাতাসে গাছটা হেলে পড়তে পারে না, সহজে হেলে পড়বে না।
যেহেতু পাতা হালকা সবুজ বর্ণের এবং লম্বা প্রকৃতির, কাণ্ড শক্ত, পাতা হালকা সবুজ বর্ণের এবং পাতা লম্বা প্রকৃতির। এই জাতের হাইট বা লম্বা উচ্চতা, এই 92 বিরিধান 92 গড় উচ্চতা আছে হলো 107 সেন্টিমিটার। এটার গড় উচ্চতা বলতে আমরা বুঝাইছি লম্বা কত, গড় উচ্চতা 107 সেন্টিমিটার। আর এটা গড়ে বলছে যে গড় উচ্চতা, এবার কোনোটা বেশি হইতে পারে কম হইতে পারে। অ্যাভারেজে বিজ্ঞানীরা যেটা পাইছে, আমাদের কৃষি বিজ্ঞানীরা, তাতে অ্যাভারেজে গড় উচ্চতা হলো, গড় বলতে অ্যাভারেজ বোঝাই দিচ্ছে 107 সেন্টিমিটার হয়ে থাকে। আর আমাদের দেশে কৃষকরা মনে করতে পারে যেহেতু গাছটা অনেক লম্বা, তাহলে লম্বা গাছে যেহেতু ফলন বেশি ধরবে, তাহলে এটা সাধারণ বাতাসে পড়ে যেতে পারে না, এটা পড়বে না। এটার কাণ্ড জাতের বৈশিষ্ট্যের একটা ভিতরে আছে, কাণ্ডটা শক্ত, সহজেই বাতাসে এটা হেলে পড়ার সম্ভাবনাটা খুবই কম, যদি প্রাকৃতিক দুর্যোগ বেশি পরিমাণে না হয়। এই জাতের আরেকটা বৈশিষ্ট্য হলো এই জাতের চাউলগুলো চিকুন প্রকৃতির হয়, মানে আমরা যেটা লম্বা ভাত বলি, লম্বা ধানগুলো অনেকটা লম্বা, চাউলগুলো চিকুন এবং ঝরঝরা প্রকৃতির হয়ে থাকে। আর ভাতগুলো খেতে খুব সুস্বাদু। চাউল চিকুন, ভাত ঝরঝরা, রান্না করলে ঝরঝরা প্রকৃতির এবং খেতে সুস্বাদু। যে কোনো চাউলের যে ভাতগুলো খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এই জাতগুলো পাকার পরেও, ধান গাছগুলো পাকার পরেও জাতের গাছগুলো হালকা সবুজ থাকে, হালকা সবুজ বর্ণ বহন করে, হালকা সবুজ বর্ণের হয়ে থাকে। এবং এই ধানের পাকার সময় এই ধানের কাণ্ড এবং পাতা সবুজ প্রকৃতির হয়ে থাকে। আর এই ধানের আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা অ্যামাইলোজের পরিমাণ 26 অ্যামাইলোজের পরিমাণ 26 শতকরা। আসলে বৈশিষ্ট্যগুলো আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা, তাদের ইয়ার থেকে আমরা এগুলো পাইছি, তথ্যগুলো, যে এগুলো কী প্রকৃতির হয়ে থাকে। আর আরেকটা বৈশিষ্ট্য তো বললাম যে এটার হেক্টর প্রতি ফলন যে তোমার 8.5 এবং নিবিড় পরিচর্যা করলে 9 টন পর্যন্ত। 9 টন বলতে হলে 9,000 কেজি, কৃষকরা টন বোঝেন 9,000 কেজি হইল 250 শতাংশ জমিতে। একটা পাওয়ারফুল জাত, এই জাতটা আসলে অন্য জাতের সাথে হয় না। আর উচ্চ ফলনশীল জাতের যেহেতু ফলন অত্যন্ত বেশি, সেহেতু এটাকে পরিচর্যাটা আবার একটু ভালোভাবে করতে হবে। এটার সাথে কিছুটা বিরিধান 29-এর একটা মিল আছে। এই জাতের সাথে বিরিধান 92 জাতের সঙ্গে বিরিধান 29-এর মিল আছে, কিছু ক্ষেত্রে মিল আছে। যেহেতু এটা বড় মৌসুমে করতে হয়, বড় মৌসুমে করলে এটা অনেকে বীজের দেখলে অনেকটা মনে হবে যে 29-এর মতো, কিন্তু না, এটা 29 না। আর এই ধানের যে ছড়াগুলো হয়ে থাকে, এই ধানের আরেকটা বৈশিষ্ট্য হলো যে
এই ধানের ছড়াগুলো এখানে আরেকটা ছড়াটা পরে বলতেছি। এই ধানের আরেকটা সুবিধাজনক কি হলো, এটা তুলনামূলকভাবে কম পানিতেও এটা হয়, মানে পানি মানে কিছুটা খরা সহিষ্ণু বলা যেতে পারে। যে অনেক সময় পানির লেয়ার নিচে নেমে গেলে পানি দিতে না পারলে সমস্যা নাই, যে এটার পানি মানে সেচের জন্য পানি কম পরিমাণে লাগে। এই জাতে পানি কম পরিমাণে কম পরিমাণ লাগে, খুব একটা পানি লাগে না। অন্যান্য জাতগুলো যেমন রবি মৌসুমে যখন মাটি শুষ্ক থাকে তখন পানির লেয়ার অত্যন্ত নিচে নেমে যায়, তাই প্রতিনিয়তই পানি ছিপছিপে পানি রাখতে হয়। এতে ওই তুলনায় 28-29-এর তুলনায় পানি ওই পরিমাণ লাগে না, কিছুটা খরা সহিষ্ণু জাতের। হ্যাঁ, ঠিক আছে, যে পানি খুব বেশি পরিমাণে না লাগলেও চলে। আর যেটা ছড়ার কথা বলছিলাম, এই ছড়াগুলো পাকার সময় ধানের ছড়া, এই জাতের ধানের ছড়া পাকার সময় ডিগ পাতার উপর পড়ে। যদিও এটা আমাদের কলেজে থাকলে আমরা খেতে প্র্যাকটিক্যালি পড়ে আমাদের দেখানোর কথা ছিল, যে বিশেষ সুযোগটা এখন আমরা পাচ্ছি না, তাহলে এটা আমরা আরও প্র্যাকটিক্যালি হাতে কলমে পড়ে আমরা দেখাতে পারতাম। ডিগ পাতার উপর পড়ে, তবে এটা কখনোই সাধারণ বাতাস এটা ঝুলে পড়বে না। এই হলো মোটামুটি বীজ ধানের 93 বৈশিষ্ট্য। যে আসলে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষি বিজ্ঞানীদের প্রতি তার যে আস্থার প্রতিদান কৃষি বিজ্ঞানীরা দিচ্ছে, প্রতিনিয়ত এই জাতগুলো বেরোইতেছে। এই আমাদের দেশে কৃষকরা করতে যাচ্ছে না হলো যে এটা মনে করতেছে অনেক সময়ের ব্যাপার, কিন্তু সময় হলো ফলন তো অনেক বেশি, ফলনটা অনেক বেশি, আর ফলন বেশি আমাদের বাড়াইতেই হবে। দেশের খাদ্য চাহিদা অনেক, আমাদের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক আমরা অনেক আগে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি, এবং আমরা এখন বিদেশেও কিছু পরিমাণে খাদ্যশস্য আমরা রপ্তানি করতে পারতেছি। এটা সম্ভব হয়েছে আমাদের কৃষি বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের কারণে। তারা প্রতিনিয়ত এটি নিয়ে গবেষণাগুলো চলে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, যে কোনো মূল্যে হোক আমরা আরও খাদ্য রপ্তানি করতে পারবো। এটাই থাকতে হবে আমাদের জনসংখ্যা কোনো সমস্যা না, খাদ্য চাহিদা আমাদেরকে অবশ্যই ইমপ্রুভ হতে। একটা উন্নতশীল দেশের বড় বৈশিষ্ট্য হলো, সে দেশের প্রথম শর্তটা হলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, মানে খাদ্য আমাদের বিদেশ থেকে কিনে আনতে হবে না। আর যদি আমাদের খাদ্য বিদেশ থেকে কিনে আনতে হইতো, তখন দেখা যেত যে আমাদের বাজেটে প্রতি বছর যে আমাদের দেশের বাজেট তৈরি হয়, বাজেটে ম্যাক্সিমাম অর্থই এই খাদ্য কিনতে আমাদের লেগে যেত। সেক্ষেত্রে আমাদের কৃষি বিজ্ঞানীদের ধন্যবাদ না দিয়ে পারা যাবে না, যে তারা প্রতিনিয়তই আরও নতুন নতুন জাত বেরোতে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ জমির পরিমাণ কমতেছে, অল্প জমিতে বেশি ফলন ফলাইতে হবে। এবং যেমন এই জাতটার লংজিভিটিটা একটু বেশি, যেহেতু কিন্তু আবার আরেকদিকে ফলনটা বেশি, তা এটাও রিসার্চ চলতেছে। এটাও দেখা গেছে আগামী দিনে এটাও 3-4 মাসের ভিতর কাভার করা যায় কিনা, সময়টাকে কমায় আনা যায় কিনা, সেটা প্রচেষ্টা চলতেছে। তা এখন আমরা এইটার চাষাবাদের পদ্ধতি, যেটা যে আমরা চাষাবাদ পদ্ধতি কৃষক কীভাবে করলে ভালো ফলন পেতে পারে। ফলনের শুরুতে আমাদের যেটা বীজতলা তৈরি করতে হবে। বীজতলার ক্ষেত্রে আমাদের যে বীজতলায় কবে বীজ বপন করতে হবে, আমাদের দেশের কৃষকরা সাধারণত নির্দিষ্ট সময় বীজতলায় বীজ বপন করে না। এটা বীজ বপন করার উত্তম সময় হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হলো যে নভেম্বরের প্রথম 1 তারিখ থেকে, 1 নভেম্বর থেকে 15 তারিখের মধ্যে বীজতলায় বীজ বপন করতেই হবে। বীজতলায় বীজ বপন মাস্ট বি করতে হবে, বপন মাস্ট বি করতে হবে। নির্দিষ্ট সময় বীজতলায় বীজ বপন করলে এটা নির্দিষ্ট একটা মেয়াদ আছে, যে কতদিন বয়সে এটা আমরা জমিতে রোপণ করব।
আর এটা করার পর এই 1 তারিখে যদি করি, এটার চারার বয়সটা, চারা যখন বীজতলা থেকে তুলবো, চারার বয়সটা হতে হবে হলো 40 থেকে 45 দিন, এর বেশি হবে না। চারার বয়সটা 35 দিন হতে পারে, 40 থেকে 45 দিনের বেশি যাবে না, বেশি যাইতে দেওয়া যাবে না। এই বয়সী চারাই ব্যবহার জমিতে রোপণ করতে হবে। এই বয়সী চারা জমিতে রোপণ করতে হবে। আচ্ছা, চারা রোপণের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে আমাদের দেশে কৃষকরা লাইন সিং পদ্ধতি যেটা বোঝে না, যেটা হলো দূরত্ব, সারিবদ্ধ মানে লাইনবদ্ধ, যে একটা ধান গাছ থেকে আরেকটা ধান গাছের দূরত্ব কতটুকু হতে পারে। তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তারা যে দূরত্বগুলো তুলে গেছে, রোপণের দূরত্ব, একটা ধান গাছ থেকে আরেকটা রোপণের সময় রোপণ দূরত্ব যেটা হবে, দূরত্ব বলতে একটা থেকে আরেকটা ধান গাছের দূরত্ব, একটি ধান গাছ থেকে অন্যটির দূরত্ব হবে মিনিমাম 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার হতে হবে। এটা আমাদের দেশের কৃষকরা এটা করতে চায় না, এই 20 সেন্টিমিটার কেন হতে হবে। আর এই লাইন সুইং করার বেনিফিটটা কি? লাইন সুইং করার বেনিফিটটা অনেকটা এরকম যে আমরা যদি এইভাবে একটা এক্সাম্পলতে বুঝি, যেটা 20 সেন্টিমিটার ধরি, যে দুটো গাছ আছে, দুটো ধান গাছ। এখন সূর্য, আমরা জানি যে গাছ সূর্যের আলোর মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছের পাতায় খাদ্য তৈরি হয়, গাছের পাতায় খাদ্য তৈরি হয়। তা এটা যদি আমি না দেই, তা গাছ নিবিড়ভাবে আলো পাবে না। এই 20 সেন্টিমিটার দূরত্বটা আমরা যদি না মানে, আমাদের কৃষকরা মানে না, তাদেরকে এটা বোঝানো যায় না যে এই দূরত্বটা মানলে কি হয়, গাছ সূর্যের আলো, গাছের পাতা সূর্যের আলো থেকে সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে গাছকে শক্তিশালী করে, এবং গাছের পাতায় খাদ্য তৈরি করে সারা গাছের শরীরে এটা প্রবাহিত করে, এবং গাছ শক্তিশালী হয়, ফুল ফল বেশি ধরে, এবং ফলনটাও, গাছ কাণ্ড শক্ত হয়, আর গাছ সহজে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে না। এখন যদি এই দূরত্বটা না মানা হয়, এলোমেলো হয়ে যায়, তাহলে দেখা যায় যে এই ক্ষেত্রে যে এই আলো বাতাসটা, যেমন বাতাস আমরা জানি যে বাতাসের মধ্যে আমরা H2O পানির সংকেত যেটা আছে, এটার ভিতর হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এখানে অক্সিজেনও কিন্তু একটা পুষ্টিকরণ, যেটা আমাদের গাছের জন্য জরুরি দরকার। এই জন্য রোপণের সময় দূরত্বটা অবশ্যই 20 সেন্টিমিটার রোপণ দূরত্ব রাখতে হবে। আর চারা রোপণ কয়টা চারা রোপণ করতে হবে? চারা রোপণের হলো 2টার বেশি যাওয়া যাবে না, একটি দিলে ভালো। 2টি রোপণের ক্ষেত্রে 2টি চারা বেশি রোপণ করা, 2টি চারার বেশি চারা রোপণ করা যাবে না। এর কারণটা হলো যে আমার মাটিতে কি পরিমাণ খাদ্য আছে এটা আমরা জানি না। কারণ হচ্ছে কি, যদি আমি এখানে একটি গাছ লাগাইছি, এখানে যে মাটি আছে, মাটিতে যে পরিমাণ খাদ্য পুষ্টি উপাদান আছে, টোটালটাই পাবে এই গাছটা। এখন যদি এখানে আমি আর একটা গাছকে লাগাই, এই ঘুমোতে দেই, তাহলে দেখা যাবে যে এই একটা খাবার 2 জন লোক খাচ্ছে। তার মানে কি, এই গাছটাও পরিপুষ্ট হবে না, এই গাছটাও পরিপুষ্ট হবে না। আর সেখানে যদি আর একটা গাছ লাগাই, তখন হইতেছে সবারই খাদ্যের দরকার। তা এক গাছের খাবার যদি 4 জন নেয়, তাহলে স্বাভাবিক এই গাছটা দুর্বল প্রকৃতির হবে। আর দুর্বল প্রকৃতির গাছে সহজে রোগাক্রান্ত হয়ে থাকে, এবং ফুল ফল কম ধরে, এবং সাধারণত ফলের অনেক সময় চিটা হয়ে যায়। যেমন অপ্রাপ্ত বয়স্কে যদি বাংলাদেশের কুসংস্কার অনেকে গ্রাম অঞ্চলে করে, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দিলে কি হয়, তাদের শুরুতে বাচ্চা কাচ্চা হলে তাদের শরীর একবার ভেঙে গেলে ওই শরীর আর ভালো হয় না, অনেক সময় মা এবং বাচ্চা মৃত্যু পর্যন্ত হইতে পারে। সেক্ষেত্রে একজনের খাবার যদি 4 জন খায়, তাহলে এই গাছটা ভালো হবে না। আর যদি সেখানে একজনের খাবার একজনই খায়, তাহলে এই গাছটা সহজেই ভালো শক্তিশালী হবে,
সহজে রোগ আক্রান্ত হবে না, কাণ্ড থেকে সব কিছুই আলো বাতাস সব কিছু পরিপূর্ণ পাবে এবং গাছটা সূর্যের আলোর মাধ্যমে সালেকশনের মাধ্যমে এটা গাছের পাতা খাদ্য তৈরি করে গাছের সারাতে এটা ছড়িয়ে দিতে পারবে। আর এখানে গুছি বেশি দিলে এই সমস্যাগুলো তৈরি হবে। এই জিনিসগুলো আমাদের দেশে কৃষকরা অনেকটা বুঝতে চায় না। আর আরেকটা ইয়ে আছে, সেটা হলো আমাদের ধানের একটা রোগ আছে যে বিপিএইচ। এই বিপিএইচ ইয়ার জন্য কৃষি বিজ্ঞানীরা আরেকটা জিনিস করছেন যে আমাদের ধানের লাইন 10 সেন্টিমিটার ইয়া করার পর আরেকটা বিষয় আছে হলো 10 লাইন পর 10 লাইন পর একটা করে গ্যাপ দিতে বলছে। একটি গ্যাপ মানে হলো ফাঁকা করতে হবে। ফাঁকা করতে হলে এটাকে বলা হলো বিপিএইচ গ্যাপ। বিপিএইচ গ্যাপ একটা পোকা আছে, এই পোকাটা দমনের জন্য এই ফাঁকাটা কৃষি বিজ্ঞানীরা বলছেন যে 10টা লাইন চারা লাগানোর পর বিপিএইচ গ্যাপ একটু ফাঁকা রাখতে হবে, আবার পরে 10 লাইন শুরু করতে হবে। এটা করলে কি হবে, বিপিএইচের আক্রমণটা কম হতে পারবে। বিপিএইচের এই জন্য এটাকে বলা হয় হলো বিপিএইচ গ্যাপ। আমাদের দেশে কৃষকরা মনে করে যে যত ধানের গুছি দেবো গাছ তত ছড়া হবে, গাছের ছোপ বেশি হবে, কিন্তু বিষয়টা তা না। একটা গাছ যদি শক্তিশালী, একটা গাছে অনেকগুলো ছোপ হইতে পারে, একটা গাছে অনেকগুলো ছোপ হইতে পারে। খালি 3-4টে গাছ লাগালে ছোপ বেশি হবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ 1-4 জনের খাবার যদি একজন খায় তাহলে অবশ্যই সে ভালো সুস্বাস্থ্যের অধিকারী হবে, ফুল ফল সব কিছু সে বেশি দেবে। এই বিপিএইচ গ্যাপটা অবলম্বন করলে পোকার এই পোকার আক্রমণ থেকে অনেকটা ইয়া করা যাবে। আরেকটা বিষয় হলো যে এই গাছটার সেচ ব্যবস্থাপনা, যেটা সেচ ব্যবস্থাপনা আমরা আগে বৈশিষ্ট্য যেটা শুনছি যে এই জাতটা অনেকটা খরা সহিষ্ণু বলতে হলে কি যে রবি মৌসুমে যে জাতগুলো ধানের ইয়াগুলো এগুলো সবসময় জমিতে ছিপছিপে পানি রাখতে হয়, কারণ এই সময় আমাদের দেশে মাটির পানির লেয়ারটা অনেক নিচে নেমে যায়, এই জন্য সবসময় সেচ দিতে হয়। সেচ ব্যবস্থা যেটা আছে যে থর অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত সবসময় ধান গাছের থর অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত ছিপছিপে পানি জমিতে রাখতে হবে। ছিপছিপে পানিটা আমাদের গ্রাম্য ভাষায় ছিপছিপে পানি জমিতে রাখলে জমিতে অবশ্যই রাখতে হবে, তাহলে ভালো ফলনগুলো পাওয়া সম্ভব। বিশেষ করে ধান গাছের থর অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত অবশ্যই এই সময় ছিপছিপে পানি জমিতে এই জাতের খেতে রাখতে হবে। আর সার ব্যবহার, মানে সারের মাত্রাটা আমাদের কৃষি বিজ্ঞানীরা যেটা করে বের করছেন যে এই জাতের সারে কী পরিমাণ সার, মানে আমরা যেটা বলি পুষ্টি উপাদানের পরিমাণটা কী পরিমাণ লাগে। আসলে পুষ্টি উপাদানটা মেইনলি নির্ভর করে হলো মাটির প্রকৃতির উপর, মানে মাটির চাহিদার উপর। আর আমরা যদি মাটিটা প্রথমে এই সার সিলেকশনে অবশ্যই প্রথমে মাটি আমাদের পরীক্ষা করে নিতে হবে। কারণ হচ্ছে যে মাটি পরীক্ষা করে নিলে যেটা হবে সেটা হলো যে আমার সহজেই বোঝা যাবে যে মাটিতে কোন পুষ্টি উপাদানের ঘাটতিটা আছে আর কোনটা কম বা বেশি, কোনটা সহজেই আছে। এটা করতে পারলে আমাদের পুষ্টি উপাদানের ঘাটতিটা আমরা সিলেকশন করে নিতে পারলে আমাদের এটার প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে। সেক্ষেত্রে তারপরেও আমাদের যারা কৃষি বিজ্ঞানী ওনারা ন্যূনতম একটা করছেন যে যেমন 1 নম্বর হলো ইউরিয়াটা এখানে বলা হয়েছে দাম অবশ্যই আছে যে বিঘা প্রতি। আসলে বিঘাটা আমাদের দেশীয় কোনো এলাকায় বিঘাতে 30% হয়, আবার কোনো এলাকায় বিঘা 52% হয়, এক জায়গায় এক রকম হয়। তো সেক্ষেত্রে তারা বলছে যে বিঘা প্রতি এটার সার সিলেকশন হলো ইউরিয়া বিঘা প্রতি ধরছে হলো 35 থেকে 40 কেজি। আমরা আগে বলছি যে এটা প্রথমে মাটি পরীক্ষা করে, মাটি পরীক্ষায় যদি দেখা যায় যে না এখানে নাইট্রোজেনের উপাদানে ঘাটতি তেমন একটা নাই, তাহলে এই পরিমাণটা লাগবে না। আমাদের অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে। যেহেতু এটা উৎসে হাই ইয়াল্ডিং বা ভ্যারাইটি, সেহেতু অবশ্যই এটা মাটি পরীক্ষা করে আমাদের চাষাবাদটা করতে হবে। তো
তারপরে একটা ন্যূনতম একটা ইয়া করছে মেজারমেন্টের জন্য কৃষি বিজ্ঞানীরা, যে বিঘা প্রতি 35 থেকে 40 কেজি, যদিও 35 থেকে 40 বলছেন, বিঘা কোনটা বিজ্ঞানীরা ইয়া করছেন আসলে এটা আমরা একটু বুঝতে আমাদের সমস্যা, যে 33% বিঘায় ধরছে না 52% বিঘা ধরছে। তা যদি আমরা 33% বিঘায় ধরি তাহলে 35 থেকে 40 কেজি ইউরিয়া লাগবে 33%। আর এই ইউরিয়াটা আমাদের 3 ধাপে ব্যবহার করতে হবে। যে একটা আছে হলো, যেমন প্রথম ডোজটা হলো 15 দিন থেকে 20 দিন। তো 15 দিন থেকে 20 দিন আগে দেওয়া যাবে না। 15 দিন থেকে 20 দিনের ভিতর ধান গাছের ক্ষেত আমাদের পরিদর্শন করার পর যদি দেখি যে না গাছের পাতা স্বাভাবিক আছে, সবুজ আছে, হলুদ বর্ণের তেমন একটা চিহ্ন দেখা যায় না, টোটাল ক্ষেত্রে ঘুরে ঘুরে যদি একটু দেখি, অবস্থা বুঝে হলে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এরপর দ্বিতীয় ডোজটা হলো 28 দিন থেকে 30 দিন। আবার এই ধান খেতে আমাদের এই দিন পরিদর্শন করে এটা সিলেকশন করতে হবে। মানে এই প্রতি বিঘাতে যে ইউরিয়া আমি দিব এটা 3 ধাপে দিব। তো অবশ্যই ধান ক্ষেত পরিদর্শন করার পর যদি দেখি না অবস্থা ভালো আছে তাহলে আমরা দিব। আর অবস্থা ভালো থাকলে আমাদের অতটা দেওয়ার দরকার নাই। আর নেক্সটটা হলো 45 দিন থেকে 50 দিন উপরে প্রয়োগ করতে হবে। যদিও আমরা ধান গাছ লাগানোর সময় যদি আমরা গুটি ইউরিয়া ব্যবহার করি তাহলে সেটা আরও ভালো হয়, গুটি ইউরিয়ার ফলনটা আরও ভালো হয়। এখানে এইসব ধান ছিটিয়ে উপরে প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় ধানের অপচয় হয়। সেক্ষেত্রে আমরা গুটি ইউরিয়া ব্যবহার করলে গাছের যতটুকু খাবার দরকার সেই গাছ ততটুকু খাবার নিয়ে নেবে। যেমন ধরে আমরা গুটি ইউরিয়া যদি আমরা এইভাবে ধরি যে পাশাপাশি 4টি গাছ আছে, এই সাইডে যদি আরো আমরা আরেকটা জিনিস ইয়া করি, 4টে আমরা বানাই, যদি এই 4টা ধরি, এই 4টার মাঝে যদি আমরা একটা গুটি এখানে স্থাপন করি, একটা গুটি ইউরিয়া, সেক্ষেত্রে এই একটা গুটি ইউরিয়া 4টে গাছ যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিয়ে নেবে। আর যদি না লাগে সেক্ষেত্রে পার্শ্ববর্তী গাছ সেটা এই গুটির থেকে খাবার পুষ্টি উপাদান নিতে পারে। এই যে গুটি ব্যবহার করলে ইউরিয়ার ব্যবহার সাশ্রয় হয়, প্রোডাকশন উৎপাদন খরচও অনেকটা কমে যায়। গুটি ইউরিয়া ব্যবহারটাই সর্বোত্তম ব্যবস্থা। এরপর আছে বিঘা প্রতি টিএসপি, যেটা গেলে আমরা ফসফরাস। 2 নম্বর হলো টিএসপিটা বিঘা প্রতি বলতেছি হলো 12 থেকে 14 কেজি। 12 থেকে 14 কেজি, তার মানে হলো 33%, 12 থেকে 14 কেজি। এটা জমি প্রস্তুত করার সময় এই সারটা ব্যবহার করতে হবে, যেটাকে আমরা টিএসপি বলি। সেটা হলো টি-ফুল সুপার ফসফেট। ঠিক আছে, এই টিএসপি 12 থেকে 14 কেজি জমি প্রস্তুতের সময় মাটির নিচে এটা দিতে হবে। আর আরেকটা বলছে হলো যে এমওপি, যেটা আমরা পটাশ সার বলি বা লাল সার বলি, এটাও ওই বিঘা প্রতি 33% যদি আমরা বিঘা ধরি তাহলে বলছে যে 15 থেকে 20 কেজি ব্যবহার করতে হবে। আসলে মূলত গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, গাছকে শক্তিশালী করা, ফুল ফল ধরনের বৃদ্ধি করার ক্ষেত্রে ফসফরাস এবং মিউরেট অফ পটাশ মানে পটাশিয়ামটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে কৃষকরা সাধারণত ইউরিয়ার উপর বেশি থাকে। ইউরিয়া বেশি পরিমাণ ব্যবহার করলে কি হয়, গাছ অনেকটা পাতলা হয়ে যায় এবং পোকামাকড়ের আক্রমণটা বাড়ে। গাছের পাতা যদি বেশি মসৃণ হয় তাহলে পোকাগুলো এটা পাতা চুষে খেতে অনেক মজা লাগে। কিন্তু সেক্ষেত্রে ইউরিয়া ওই হারে ব্যবহার করা যাবে না। আমরা পূর্বে বলছি আগে মাটি পরীক্ষা করে নিতে হবে। তারপরে এটা একটা বেসিক বলছে আমাদের কৃষি বিজ্ঞানীরা যে 15 থেকে 20 কেজি মাটির নিচে ব্যবহার করতে হবে। আর আরেকটা বলছে হলো জিঙ্ক, যেটা বাংলা কৃষকরা যেটা বলে যে 10টা, এটা বলছে যে বিঘাতে 1 থেকে 1.6 কেজি। আসলে বাংলাদেশের যে জিঙ্কগুলো আছে
যে ভালো ভালো কোম্পানি আসলে ম্যাক্সিমাম জিঙ্কের অবস্থা খুব খারাপ, মানে ভেজাল জিঙ্কে ভরা। সেক্ষেত্রে বিঘাটা কোন বিঘাতে ধরছে সেটা এখানে উল্লেখ করে নাই, আমরা জাস্ট বিঘা হিসেবে ধরছি। আসলে যদি জিঙ্কের ভালো কোম্পানির জিঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত আমরা দেখছি বাংলাদেশের মাটিগুলোতে 100% 1 কেজি জিঙ্ক ব্যবহার করলেই চলে, কিন্তু সেক্ষেত্রে ভেজালের কারণে কোনো কোনো ক্ষেত্রে কৃষকরা 2 কেজি 3 কেজি করে ব্যবহার করে। কারণ এটা কি, ওই জিঙ্কের ভিতর মূল উপাদানের পরিমাণ অত্যন্ত কম থাকার কারণে। তো জিঙ্কের ভিতর সবচেয়ে ভালো জিঙ্ক যেটা আমরা দেখছি ফিল্ড পর্যায়ে সেটা হলো গোড়োজিন। গোড়োজিন জিঙ্কটা পরিমাণ ইয়াটা অনেক ভালো। আর আরেকটা বিষয় হলো পর্যাপ্ত পরিমাণ জৈব সার। পর্যাপ্ত পরিমাণ জৈব সার জমি প্রস্তুতের সময় ব্যবহার করতে হবে। জৈব সার আমাদের অনেক প্রকৃতির আছে, আর জৈব সারের একটাই আমরা যেটা জানি জৈব বিষয় সেটা হলো ন্যাচারাল, প্রাকৃতিক। যে প্রাকৃতিক জিনিস অত্যন্ত উপকার করতে না পারলেও কারো ক্ষতি করে না। জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করে যায় সেক্ষেত্রে কী হয়, ধান গাছের ইয়াগুলো এটা এই পুষ্টি উপাদানগুলো, রাসায়নিক উপাদানগুলো গ্রহণ করতে খুব সহায়তা করে। আর জৈব সারও মাটির স্বাস্থ্যও খুব ভালো করে। এই জন্য জৈব সার, বিশেষ করে পচা গোবরের সারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে এখন জৈব সারের অনেক ক্যাটাগরি আছে, কম্পোস্ট সার আছে, তারপরে কম্পোস্টের ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে, কুইক কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট আছে, তারপরে স্তূপ কম্পোস্ট আছে, আর একটা আছে সবুজ সার আছে। ন্যাচারাল কোনো কিছুই ফেলনা না, এই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণ জমিতে ব্যবহার করলে এই রাসায়নিক সারের উপাদানের পরিমাণ, পুষ্টি উপাদানের পরিমাণটা খুব কম লাগে যদি জৈব সারটা বেশি পরিমাণে ব্যবহার করা যায়। কিন্তু তাজা গোবর সার ব্যবহার করলে ঝামেলা আছে, এটা ব্যবহার করা যাবে না। এটা মাটির মধ্যে সহনশীল করে তারপর জৈব সারটা জমিতে ব্যবহার করতে হবে, যেটা আমাদের দেশে কৃষকরা সাধারণত করে না। ফলনের পার্থক্য কমে যায়, বলে যে বিজ্ঞানীরা যেটা বলতেছে এটা ঠিক না। আসলে বিজ্ঞানীরা একদিনে যে সিদ্ধান্তে আসে নাই যে এটার ফলন এতদিন হয়, তারা ডে বাই ডে, মান্থ বাই মান্থ, বছর বাই বছর এটা ট্রায়ালে করতে করতে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। কিন্তু আমাদের দেশে কৃষকরা জৈব সারটা ব্যবহার করতেই চায় না, এটা হলো একটা তাদের মূল। আর আগে যেমন আমাদের প্রত্যেকটা বাড়িতে কৃষক পরিবার ছিল, এখন সেগুলো নাই। কৃষক পরিবার, গৃহস্থলী পরিবার মানে হলো সেখানে গরুর বাছুর থাকতো, মানে গোবরগুলো তারা সার হিসেবে মাঠে ব্যবহার করতো। এখন গরু আমাদের দেশে নির্দিষ্ট এলাকা ছাড়া পাওয়া যায় না, যেমন পাবনার এইগুলিতে দুগ্ধ খামার আছে, ওখানে আবার তারপরে যেহেতু এটা উচ্চ ফলনশীল জাত, এই ক্ষেত্রে অবশ্যই জৈব সার পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হবে। আর এই জাতটা অনেকটা রোগ প্রতিরোধী জাত। আসলে রোগ প্রতিরোধী জাত বলতে যেটা বোঝায় যে গাছের শক্তিশালী, যে গাছের গাছ যত শক্তিশালী সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি থাকে। যেমন আমাদের বর্তমান যেটা আমাদের মহামারী চলতেছে সে করোনা নিয়ে, যে এখানে আমাদের যারা ডাক্তার, এই স্বাস্থ্য বিষয়ক যারা বিজ্ঞানী, তারা বলতেছে যে যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেখানে করোনার অ্যাটাকটা খুব একটা করতে পারে না। আর অ্যাটাক বেশি করতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম। দেখা গেছে আমাদের দেশে বয়স 50-এর পরে বৃদ্ধ বয়সের দিকে ধাবিত হয় মানুষ, তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যেতে থাকে, এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো যাদের কমে যায় তাদেরকে অসুখ বিসুখে অ্যাটাক করে বেশি। অনেকটা সিমিলার এরকমই যে আমাদের ধান গাছের ক্ষেত্রে, যদি ধান গাছ যদি সঠিক সময় রোপণ করা যায় এবং এই কৃষি বিজ্ঞানীরা যে ফর্মুলাগুলো বলছেন, নির্দেশনাগুলো মানা যায়, গাছ যদি শক্তিশালী থাকে তাহলে যে কোনো রোগ প্রতিরোধ করা গাছের পক্ষে সম্ভব। আর গাছ যদি দুর্বল থাকে তাহলে যে কোনো রোগেই আক্রমণ করতে পারে। আমাদের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে যে রোগগুলো সাধারণত বেসিক যে রোগগুলো আমাদের লাগে সেটা দেখা যাচ্ছে, এক নম্বরটা হলো ব্লাস্ট। এই ব্লাস্ট রোগটা মোটামুটি এখন বাংলাদেশে ধান গাছের ব্লাস্টের প্রকোপটা খুব বেশি, ব্লাস্টের আক্রমণটা হয়। এই ব্লাস্টের আক্রমণ হলে আমাদের আসলে নর্মালি কী করা দরকার? আসলে ব্লাস্টের আক্রমণ আমাদের শুরুতে বুঝতে হবে রোগ কেন লাগছে। রোগটা লাগছে অবশ্যই মাটির নিচে খাবার, পুষ্টি উপাদান বা খাদ্যের পরিমাণ কম, গাছ শক্তিশালী কম। এই জন্য রোগাক্রান্ত গাছ সহজেই রোগের আক্রমণে ধরে বসে। ব্লাস্টের যদি আক্রমণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, আমরা জানি যে ব্লাস্টের ইয়াটা আসলে সাধারণত ধান গাছের উপর পাতার একটা চিহ্ন দেখা যায়। তো ব্লাস্টের আক্রমণে আমাদের দেশের কৃষকরা সাধারণত যেটাই ব্যবহার করে তার ভিতর সবচেয়ে বেটার ওষুধটা হলো নাটিভো। বায়ার সায়েন্সের এই নাটিভো ওষুধটা খুব ভালো কার্যকর, আমরা দেখছি মাঠ পর্যায়ে
আমরা যখন মাঠে কাজ করছি তখন মাঠে এই নাটিবোটা খুব ব্লাস্টের জন্য খুবই উপকারী এই নাটিব ওষুধটা। এটা আর আমাদের দেখা গেছে প্রত্যন্ত অঞ্চলে এই নাটিব ওষুধটা পাওয়া যায় না। আসলে হয় কি ছোটো ছোটো অনেক বড় কোম্পানি আছে যারা ওই প্রত্যন্ত অঞ্চলে কৃষকদেরকে উল্টাপাল্টা বোঝায় অন্য বড় কোম্পানির ওষুধ যেটার কার্যকারিতা নাই, যে এক ওষুধ বারবার ব্যবহার করে রেজাল্ট হইতেছে না, তখন তারা এই জাতের প্রতি মানে আগ্রহটা কমে যায়। তো ব্লাস্টের জন্য যদি ব্লাস্ট হয় সেক্ষেত্রে নাটিবোর কোনো বিকল্প নাই, এটার গুণগত মান অত্যন্ত মাঠ পর্যায়ে ভালো। তারপরে আছে যে যেমন আর একটা আছে হলো বিএলবি। আমরা এই রোগটার উদ্ভব হয়েছে সম্ভবত 2006-07-08 সালের মধ্যে। এটা মাঠ পর্যায়ে আক্রমণ হয়েছে। এই রোগটা তখন দেখা দিল যে আসলে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, যে জিনিসটা দেখা যায় যে ওই সময় সার বাংলাদেশে সার অস্থায়ী সরকারের সময় সারের দাম অত্যন্ত হাই লেভেল হয়ে যাওয়ার কারণে কৃষক ওই ফসফরাস টিএসপি এবং এমওপি ইউরিয়ার প্রত্যেকটা সারের দাম 70 টাকা 80 টাকা হওয়া যাওয়ার কারণে কৃষক কম পরিমাণে ফসফরাস এমওপি এবং টিএসপি সার কম ব্যবহার করার কারণে এই উদ্ভব হয়েছিল এবং ধান গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছিল। তখন কৃষি বিজ্ঞানীরা যেটা বললেন যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে মানে এটার ইয়াটা হলো যে এমওপি মানে পটাশিয়াম এবং ফসফরাসের ঘাটতির কারণে সম্পর্কিত হয়েছে। তাৎক্ষণিক সমাধান হলো ধান গাছের পাতাটা যেটা পুড়ে যাচ্ছে এটাকে যদিও উপরি প্রয়োগ পটাশ বা টিএসপি সার ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে ইউরিয়া সারের মধ্যে তাৎক্ষণিক এটা প্রতিরোধ করতে হলে এমওপি সার এবং ফসফরাস সমৃদ্ধ সার ইউরিয়া সার জন্য ছিটিয়ে ধান গাছ হাতটায় দেওয়া হয়। ওইটা করলে পরে এটা অনেকটা রিকভারি করে। আর একটা হচ্ছে যে আরো কয়েকটা রোগ আছে, কোল পোড়া, তারপরে কোল পচা, এরকম রোগ আছে। তারপর একটা আছে হলো ট্রুম রোগ, আর একটা আছে বাকানি। মোটামুটি এই এই রোগগুলোর ভিতর ব্লাস্টের আক্রমণটা বা বিএলবির ইয়াটা বেশি থাকে, কোল পড়া কোনো কোনো ক্ষেত্রে হয়। আর একটা আছে ওই কাণ্ড পচা। এটা এই রোগগুলোর আমি আগে বলছি এই রোগগুলো হবে হলো গাছ যত শক্তিশালী হবে রোগের আক্রমণ কম হবে, গাছ শক্তিশালী কম হলে রোগের আক্রমণটা বেশি হবে। আর একটা বয়স হলো নির্দিষ্ট সময়, প্রত্যেকটা জিনিসের এক একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের ভিতর যেমন এই যে আমরা বলছি যে এই বয়সের চারা এতদিন পর জমি প্রস্তুতির সময় যদি রোপণ করা হয় তাহলে এই নির্দিষ্ট বয়সে গাছটা অনেক শক্তিশালী হয় এবং এই রোগের আক্রমণ তেমন একটা দেখা যায় না। কোল পচার ক্ষেত্রেও মানে নাটিবো ভালো কাজ করে বা টিল্ট আছে, টিল্ট ব্যবহার করা যেতে পারে। টিল্টটাও ভালো মানে ফসলের পচা রোগের ক্ষেত্রে টিল্টটা অনেক ভালো কাজ করে, নাটিবোটাও কাজ করে। আর এই রাগগুলো ক্ষেত্রেও বিশেষ দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে। তো আমরা আগে বলছি গাছকে শক্তিশালী করতে হবে, তার মানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে এবং মাটিটা পরীক্ষা করে আগে পুষ্টি উপাদানের ঘাটতিটা আমাদেরকে যাচাই করে নিয়ে ওই অনুযায়ী আমাদের পুষ্টি উপাদান ব্যবহার করতে হবে। কিন্তু জৈব সার আনলিমিটেড ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। আর পোকার ক্ষেত্রে ধানের পোকামাকড়ের ক্ষেত্রে যে জিনিসটা আমরা আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা বা আমাদের বিদেশে বিশ্বের কৃষি বিজ্ঞানীরা যে পোকাগুলোকে আইডেন্টিফাই করছে বা শনাক্ত করছে সেগুলো সেই জিনিসগুলো আমরা একটু দেখাইছি যে এই পোকাগুলো কী কী, যে পোকাগুলো আমরা করি। মোটামুটি কিছু পোকার করছে, যেমন একটা হলো মেইন হলো মাজরা পোকা। এই মাজরা পোকার বড় প্রকোপটা বেশি বাংলাদেশে, মাজরা পোকা। আমরা পোকাগুলো কী কী ধানের ক্ষেত্রে যে পোকাগুলো বেশি লাগে সেটা আমি পরিচিতি হয়নি। 1 নম্বর হলো মাজরা পোকা, 2 নম্বর হলো নলি মাছি পোকা, 3 নম্বর হলো পামরি পোকা, তারপরে আছে হলো চুঙ্গি পোকা, তারপরে পাতা মোড়ানো পোকা, তারপরে আছে হলো
লেদা পোকা, তারপরে আছে হলো ঘাস ফড়িং, তারপরে আছে হলো সবুজ সুর লেদা পোকা, সুর লেদা পোকা, ঘোড়া পোকা, তারপরে হলো সবুজ পাতা ফড়িং, সবুজ পাতা ফড়িং, তারপরে বাদামি গাছ ফড়িং, তারপরে আছে সাদা পিক গাছ ফড়িং, তারপরে আছে হলো সাতরা পোকা, গান্ধী পোকা, তারপরে আছে হলো শীষ কাটা লেদা পোকা, তারপরে আছে হলো ফুলচুঙ্গা, তারপরে আছে হলো থ্রিস পোকা, এরকম মোটামুটি আমাদের 24 থেকে 25টি পোকা আছে। আমরা বেসিক্যালি আমাদের আক্রমণটা বেশি করে হলো মাজরা পোকা বেশি আক্রমণ করে, আর একটা আছে হলো সবুজ পাতা ফড়িং, বাদামি গাছ ফড়িং, আবার শীষ কাটা লেদা পোকা, এরকম 30 পোকা। বেশি আক্রমণটা হয় করে হলো মাজরা পোকা, এটা আমাদের ধান খেতে বেশি আক্রমণটা করে। এই মাজরা পোকা দমনের ক্ষেত্রে আমরা যখন ইউরিয়া সার প্রথম ডোজ প্রয়োগ করি, ইউরিয়া সারের থেকে আমরা কার্বোফুরান গ্রুপের যে ইয়াটা আছে, দানাদার ওষুধ আছে, ওটা যদি আমরা ইউরিয়ার সাথে মিক্স করে দেই তাহলে এটা ইউরিয়া সারের সাথে মিশতে মাটির নিচে ইয়া হইলে তাহলে এই মাজরা পোকার আক্রমণ দমন করা যায়। আবার এভাবে না করে আর এক ক্ষেত্রে করা যায়, সেক্ষেত্রে হলো যে যদি মাজরা পোকার আক্রমণটা বেশি লাগে সেক্ষেত্রে একটা ওষুধ আছে ভিটাকো, এই ওষুধটা খুব কার্যকরী, ভালো একটা কোম্পানি ভিটাকো। এই ভিটাকো ওষুধটা খুব মাঠে কাজ করে, অন্য যে কোনো কোম্পানির চেয়ে এই কোম্পানির ভিটাকো ওষুধটা আমরা দেখ মাঠে যখন করছি যে ভিটাকো ওষুধটা রেজাল্ট খুবই ভালো। একবার ব্যবহার করলে আসলে মাজরা পোকা দমন করা সম্ভব। আর লেদা পোকা এগুলো ক্ষেত্র বিশেষ লাগে, সবসময় ধান খেতে এগুলো লাগে না। গোড়া পোকা এগুলো যে জিনিসগুলো বেশি বেশি সবুজ পাতা ফড়িং, বাদামি গাছ ফড়িং, শীষ কাটা লেদা পোকা, এগুলোর ক্ষেত্রে বেশি লাগে হলো মাজরা পোকা। এগুলো এরকম 25টি পোকার কৃষি বিজ্ঞানী দেয়া করছেন যে বাংলাদেশে প্রকোপ পড়তে পারে, তার ভিতর মাজরা পোকার প্রকোপটা বেশি পড়ে। পোকা দমনের ক্ষেত্রে আমরা সাধারণত কীটনাশক, যেমন ভিটাকোর কথা বললাম, কীটনাশক ব্যবহার করে থাকি। কিন্তু এর ক্ষেত্রে কৃষি বিজ্ঞানীদের মতামত হলো যদি আমরা জৈব পদ্ধতিটা ব্যবহার করতে পারি, যেমন এই মাজরা পোকা দমনের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা জমিতে লাঠি পার্চিং করতে পারি, পার্চিং মাছ কি করতে হবে, পার্চিংটা হলো জমির ক্ষেতে লাঠি গেড়ে দিতে হবে। যেমন আমি যদি এরকম 4টা গাছ ধরি, এরকম 4টা গাছ, এখানে একটা মাঝখানে যদি আমি একটা লাঠি গেড়ে দিই, এই লাঠির যে সাইডে যে ডালপালা আছে এখানে পাখি বসে
এই মাজরা পোকা যখন বংশ বিস্তার থেকে শুরু যে পর্যায়ে হয়, এই পাখি আবার এই পোকাগুলো এখানে ডালে বসে, গাছের ডালে বসে এই পোকাগুলো খেলে মাজরা পোকার বংশবৃদ্ধিটা হতে পারে না এবং মাজরা পোকা সহজেই দমন করা সম্ভব হয়। আর আরেকটা পদ্ধতি হলো আলোকফাত পদ্ধতি। আমরা জানি আলোকফাত পদ্ধতি সেই আলোকফাত পদ্ধতিতে আরও ভালো কার্যকরী। সেটা হলো কি যে আমরা জমির আইলে নির্দিষ্ট রাতে যদি আমরা ওই একটা পাত্রের ভিতর পানি মিশ্রিত করে ভিতর কেরোসিন তেল দিয়ে আমরা এখানে লাইট দিয়ে দিলে পরে কী হবে, এই লাইটের আলো পড়লে রাত্রে পোকাগুলো এখানে আসার পরে এই কেরোসিন তেল এবং পানি মিশ্রিত যে পাত্র থাকে, এই পাত্রের মধ্যে এই পোকা ঘোরাঘুরি করার পর পড়লে পানির উপরে একটা আস্তরণ তৈরি হয়। এই আস্তরণে পড়ার পরে এই পোকাটা আটকে যায়, এই পোকা আর উঠতে পারে না। এইভাবে করলে অনেকাংশেই ভালো কীটনাশক ছাড়াই আমাদের পোকা দমন করা সম্ভব। এরকম যে আইপিএম পদ্ধতিগুলো আছে, যেমন পার্চিং করা, আলোকফাত, আবার আরেকটা পদ্ধতি আছে হলো হাত জাল ব্যবহার করে পোকা দমন করা। হাত জাল ব্যবহার করে শুরুতেই হাত জাল ব্যবহার করে পোকা দমন করা সম্ভব। আমাদের দেশে উপকারী পোকা আছে, ক্ষতিকার পোকা আছে, এগুলো আমাদের চিহ্নিত করতে। হাত জালের ক্ষেত্রে আমাদেরকে সেটা করতে হবে হলো যে উপকারী পোকাগুলো ছেড়ে দিতে হবে, আর উপকারী পোকা এবং অপকারী পোকা আমাদের আগে হলো চিনতে হবে। তবে অবশ্যই চাষাবাদের ক্ষেত্রে আইপিএম পদ্ধতি অবলম্বন করা হলো সবচেয়ে বেটার পদ্ধতি। আইপিএম পদ্ধতি অবলম্বন করলে কীটনাশক সেই পরিমাণ ব্যবহার করতে হয় না, আর কীটনাশক একবার ব্যবহার করলে পরবর্তীতে কীটনাশক না ব্যবহার করলে ওই পোকাগুলোর দমন করা সম্ভব হয় না। এই জন্য প্রথম থেকে জমিতে লাঠি গেড়ে দিতে হবে, আলোকফাতের ব্যবস্থা করতে হবে, হাত জাল ব্যবহার করে পোকা দমন করতে হবে। এগুলো করলে অনেকাংশে পোকা দমন করা সম্ভব হয়। আর আরেকটা সমস্যা আছে আমাদের ধান ক্ষেতে, যে মাটির নিচে কেঁচো হয়, কেঁচো এই কেঁচোটা অনেকটাই ক্ষতি করে। আর কেঁচোর ক্ষেত্রে যেটা কৃষকরা আমাদের দেশে কেঁচোর জন্য ওষুধ ব্যবহার করে থাকে, আসলে সেক্ষেত্রে যদি আমরা ইউরিয়া সারের সাথে কিছু কীটনাশক মিক্স করে দিতে পারি, তাহলে ওই ইউরিয়াটা যখন গলে মাটির নিচে যায়, তখন ওই কেঁচো ওই গাছের শিকড় কেটে ফেললে মাটি থেকে গাছ কোনোভাবে খাদ্য নিতে, এই যে গাছের শিকড়গুলো আছে, এই শিকড়গুলো যদি কেটে ফেলে, তাহলে এই শিকড় কাটলে এই মাটির সাথে এই গাছের খাবার চলাচল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে গাছ স্বাভাবিক মারা যাবে। আর এটা দমন করতে হলে যখন ইউরিয়া সারটা উপরে প্রয়োগ করা হয়, ইউরিয়া সারটা গলে এই নিচে আসলে তখন এই কেঁচো সেখানে স্পর্শ করলে কেঁচোটা মারা যাবে এবং কেঁচোটা পচে এখানে মাটির ভিতরে একটা জৈব সার পদ্ধতি তৈরি করবে। এভাবে কেঁচো দমন করা যায়। তবে আমাদের দেশের কৃষকরা আবার কোনো ক্ষেত্রে অনেকটা করে যে যখন সেক্ষেত্রে তারা কোনো ক্ষেত্রে আমাদের এক কৃষক বলছিল যে লবণ ব্যবহার করে, মানে এটা কৃষকের হঠাৎ একটা আইডিয়া থেকে এটা করছিল। এক কৃষকের কাছে আমি একটা গল্প শুনছিলাম যে সে বলছিল যে লবণ ব্যবহার করছে। তো এটা কোনো পদ্ধতি না, এটা কৃষক তার করছে, পরে রেজাল্ট সে ভালো পাইছে। তারপরে কৃষক কীটনাশকের ইউরিয়া উপরি প্রয়োগের সাথে সাথে বা কার্বোফোরান ব্যবহার করলেও কেঁচো দমন করা সম্ভব। তবে ইউরিয়ার সাথে সাথে কিছু কীটনাশক আমরা ম্যালাথিয়ন গ্রুপে যদি ব্যবহার করে দেই, তাহলে এখানে কেঁচোটা সরাসরি এই গাছের শিকড়গুলো কাটতে পারে না, গাছটা যাতে মৃত না হয়। আর শিকড় কেটে দিলে গাছের খাদ্য উৎপাদন মাটির থেকে বন্ধ হয়ে যাবে এবং গাছ সরাসরি গাছটা মারা যাবে। এই হলো মোটামুটি। আর শেষ পদ্ধতির কথা আমরা বললাম, আইপিএম পদ্ধতির কথা বলছি, যেটা আসলে জৈব দমন পদ্ধতিটা সবচেয়ে বেটার। ও আরেকটা আছে হলো আগাছা দমন। আগাছা দমনটা আমাদের সঠিক পর্যায়ে করতে হবে। আগাছা দমন, জমিতে কোনোভাবে আগাছা রাখা যাবে না, এটি সেক্ষেত্রে আমাদের দেশের কৃষকরা সাধারণত কিছুদিন পর ওই হাত দিয়ে আগাছা দমন করে, হাত দিয়ে আগাছা দমন করে। আবার কোনো ক্ষেত্রে করা হয় হলো যে ওষুধ ব্যবহার করে আগাছা দমন করা হয়। হাত দিয়ে ব্যবহার করার একটা সুফল হলো যে কৃষকরা আমরা যেটা দেখছি যে কৃষকরা এই আগাছাগুলো হাত দিয়ে তুলে ফেলে ওই মাটির নিচে গেড়ে দিলে কি হয়, মাটির নিচে ওই
আগাছাটা পচে একটা জৈব সারের মতো তৈরি হয়ে গাছের আরও উপকার করে। আর আগাছা যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আমরা যে আমার গাছের যে পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানগুলো বা গাছের খাবারগুলো এই আগাছায় খেয়ে ফেলবে। যদি একটা গাছে ধান গাছের পাশে যদি 10টা আগাছা জন্ম নেয় তাহলে সব পুষ্টি উপাদান বা মাটির খাবার এই আগাছা খেয়ে ফেলবে। আর আগাছা খেয়ে ফেললে এই গাছ, ধান গাছ কোনো মাটি, কোনো খাবার পাবে না, আগাছা পরিপুষ্ট হয়ে যাবে, ধান গাছ পরিপুষ্ট হবে না। এই জন্যই কিছুদিন পর পর হাত দিয়ে জমি থেকে আগাছা করতে হবে বা নিড়ানি দিয়ে করতে হবে, যেটা পসিবল সম্ভব হয় সেটা করতে হবে। কীটনাশক মানে ওষুধ দিয়ে আগাছা দমনটা আসলে ফসলের ফলনের ক্ষেত্রে অনেকটা পার্থক্য তৈরি করে। এটা হলো গেল। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের কৃষকদের কিছু ভ্রান্ত ধারণা ছিল। ধান গাছের কৃষি বিজ্ঞানীরা যেটা বলছেন যে ধান 80% পরিপক্ক হলে সেটা কেটে ফেলতে হবে। আর আমরা অনেকে কৃষকরা চিন্তা করে যে না, পরিপূর্ণ সব ধান পাকতে হবে। আসলে দুর্গুণ সব ধান ছড়াতে পাকাইতে গেলে দেখা যায় যে ওজন বেশি হয়ে যায়, অনেক সময় ধান গাছটা পড়ে যেতে পারে। পড়ে গেলে ধানের উপর স্পট তৈরি হতে পারে, ওটা থেকে বীজ করা যায় না, বা খাদ্য হলেও খাদ্যটা অতটা সুস্বাদু হয় না। এই জিনিসগুলো আমাদের কৃষকদের একটা মেন ফলন পার্থক্যের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো পরাগায়ন। পরাগায়নটা সঠিক পর্যায়ে না হলে কোনোদিনও বংশ বিস্তার সম্ভব না। বংশ বিস্তার আমাদের যেমন মানুষের বংশ বিস্তার আছে, উদ্ভিদেরও বংশ বিস্তার আছে। গাছের ভিতর কিন্তু পুরুষ গাছ আছে, আরেকটা আছে হলো স্ত্রী গাছ। এখন যে পরাগায়নটা ন্যাচারাল প্রাকৃতিকভাবে হয়ে থাকে এই পুরুষ গাছ এবং স্ত্রী গাছ, এটা আমাদের দেশের কৃষকরা জানে না কোনটা পুরুষ গাছ আর কোনটা স্ত্রী গাছ। এই যে কৃষি বিজ্ঞানীরা বলছেন যে লাইন সুইং করেন, লাইন সুইং করলে কী হবে, ন্যাচারালভাবে যে বাতাস আসবে, যে পুরুষ গাছের থেকে বাতাসটা হয়ে স্ত্রী গাছে প্রাকৃতিকভাবে পরাগায়নটা হয়ে যাবে। আর এই লাইন সুইং না করলে পরাগায়নটা সঠিকভাবে হয় না। আর পরাগায়ন না হলে কখনোই ফলন ভালো আসবে না। পরাগায়ন মাস্ট বি। পরাগায়ন না হলে ফলন পার্থক্য অনেক অনেক কমে যাবে। কারণ পরাগায়ন না হলে দেখছি যে আমাদের বংশ বিস্তার কখনোই সম্ভব না। যেমন হাইব্রিড ধানের ক্ষেত্রে যেটা পরাগায়ন করা হয় হাত দিয়ে করে, আমরা যেটা দেখছি যে হাইব্রিড ধান, এই যে আমাদের বিএডিসি কিছু খামারে আমরা দেখছি, যেমন আমাদের এই পাশে আছে বিএডিসি তাম্বলখানা বীজ উৎপাদন খামার, সেখানে হাইব্রিড ধানে দেখছি যে আমরা যে হাইব্রিড ধান গাছগুলো, পুরুষ গাছগুলো খুব বড় লম্বা, পুরুষ গাছ লম্বা, আর স্ত্রী গাছগুলো হলো খাটো। এরা করতেছে কি, প্রথমে এই পুরুষ গাছের উপর দড়ি দিয়ে, এরকম দড়ি দিয়ে টেনে যাচ্ছে, টেনে নিয়ে এটাকে আবার স্ত্রী গাছের উপর দিয়ে আবার টানতেছে। এভাবে করার ফলে কি হয় যে পুরুষ গাছের স্পর্শটা স্ত্রী গাছের উপর না আসলে পরাগায়ন হবে না। যদি পরাগায়ন সঠিক পর্যায়ে হয় তখন গাছে ফুল ফল সঠিক পরিমাণে ধরে এবং ফলনটাও অনেক ভালো হয়। এই হলো মোটামুটি আমাদের একটা আর জমিটা চাষাবাদের ক্ষেত্রে আরেকটা হলো জমি চাষ। জমিটা যত চাষটা বেশি ভালো হবে, যেমন নতুন জমিতে যেখানে চাষাবাদ একেবারে হয় না সেসব জমিতে ধান চাষ করা, মানে নতুন ফসল চাষ করলে ফলন পার্থক্য অনেক কমে যাবে, মানে ফলন কম হবে। যে জমিতে নিয়ে জমিটা যত ঝুরঝুরে মাটি আলগা করা যাবে ওখানে ফলনটা তত ভালো হবে। হঠাৎ প্রতি জমিতে চাষাবাদ করলে প্রথম দিকে ফলন ভালো হবে না, নিয়মিত কিছুদিন চাষাবাদ করলে ফলনটা ভালো হওয়া সম্ভব। আমাদের ফলন বাড়ানোর জন্য কৃষকের যে জিনিসটা করতে হবে, এক হলো লাইন সুইং মাস্ট বি, যেটা আমরা বলি যে লাইনে সারিবদ্ধভাবে ধান লাগানো। রোপণ দূরত্ব 2 হলো, মানে এটার সাথেই রোপণ দূরত্ব মানতে হবে, রোপণ দূরত্ব। আর রোপণ দূরত্ব হলো 2 নম্বর হলো পরাগায়ন পরিবেশ তৈরি করতে হবে। পরাগায়ন পরিবেশ তৈরি করতে হবে। 3
3 নম্বর হলো পার্চিং করতে হবে। পার্চিংটা করতে হবে আইপিএম পদ্ধতি অবলম্বন করতে হবে। আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বাংলায় বলি হলো সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, অর্থাৎ কীটনাশক ছাড়া সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। 5 নম্বর হলো সুষম মাত্রায় সার ব্যবহার করতে, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা। সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা। আরেকটা আছে হলো আমাদের হলো যেটা করতে হবে সেটা হলো গুটি ইউরিয়া ব্যবহার করা, যেখানে সারের অপচয় রোধ হয়ে যায়। তারপরে হলো আইপিএম পদ্ধতির ভিতরে আলোক ফাঁদ আছে, পার্চিং আছে, সেটা আমরা বললাম। জমিতে কিছুদিন পর আগাছা দমন করতে হবে। আগাছা নিড়ানি দিয়ে বা হাত দিয়ে বা যেভাবে আগাছাটাকে দমন করতে হবে, মানে ধান গাছের পাশে আগাছা রাখা যাবে না, যাতে ধান গাছের বদলে আগাছাই সব খাবার মাটি থেকে কেড়ে নিয়ে যায়। তারপরে হলো প্রথমে যেটা বলা হয় না সেটা হলো মাটি পরীক্ষা করে নিতে হবে। আমাদের দেশে আসলে মাটি পরীক্ষাগার কম। এটা যদি প্রতিটা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে একটা করে মাটি পরীক্ষার ল্যাব হয় তাহলে কৃষকদের জন্য খুবই উপকার হয়, যে তারা সঠিকভাবে মাটিটা পরীক্ষা করতে হবে। দেখা যাচ্ছে জেলা পর্যায়ে একটা মাটি পরীক্ষাগার আছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ জেলা পর্যায়ে এসে মাটি পরীক্ষাটা সাধারণত আমাদের দেশের কৃষক করে না। মাটি পরীক্ষা করে নিতে হবে। আরেকটা হলো যে বীজ শোধন করতে হবে, যেটা আমাদের দেশের কৃষকরা করে না। বীজ শোধন করে নিতে হবে। বীজ ব্যবহারের পূর্বে বীজটাকে আগে শোধন করে নিলে বীজের ভিতর যে বীজবাহিত রোগগুলো থাকে, জার্মগুলো থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। বীজ শোধন করে নিতে হবে। আর আরেকটা হলো বীজটা রোপণের আগে নিজেরা বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা পরীক্ষা করে নিতে হবে। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা পরীক্ষা করে নিতে হবে। সেটা হলো আমরা সহজেই ক্ষমতা পরীক্ষা করে নিতে হবে। তোমাদের প্র্যাকটিক্যালে আমরা দেখাইছি যে কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা করা হয়। আমরা 100টি দানা দিয়ে আমরা পরীক্ষা করলে যদি দেখি যে 100টি দানার ভিতর 80টি গজ আছে, তাহলে আমরা এটাকে ভালো বীজ হিসেবে করব। যদি 90টি গজ এটাও ভালো বীজ, যদি 80-র নিচে আসে তাহলে আমি বুঝবো এই বীজটা খারাপ বীজ, যেখান থেকে ভালো ফলন পাওয়া সম্ভব হয়। আবার আরেকটা ক্ষেত্রে জৈব বালাইনাশক যেগুলো আছে প্রাকৃতিক, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে। তারপরে হলো এখন ধান কাটার হারভেস্টিং এর অনেক উন্নত পদ্ধতি আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এখন বাংলাদেশে প্রোডাকশন কস্ট, লেবার কস্ট অনেক বেশি, সেহেতু আমাদের যান্ত্রিক আগাইলে আমরা আরও ভালো ফলন পাওয়া সম্ভব। মোটামুটি এসব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাঠ পর্যায়ে আমাদের যারা কৃষক আছে তাদেরকে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক করলে সবচেয়ে ভালো হয়। যে রিসার্চের যে ফলন আসে, এখানে ফলনটা কেন আসে? আসলে আমরা যেমন ছোটোকালে যে নিবিড়ভাবে যত্ন করি, বাচ্চাদের যেমন যত্ন নিতে হয় একটা ফসলের ক্ষেত্রে ঠিক সেইভাবে যত্ন নিতে হবে। যত্ন না নিলে ফলন বেশি আসা সম্ভব না। রিসার্চে যেমন পাই টু পাই সম্পূর্ণ যত্ন নেওয়া হয়, এই জন্য ফলনটা অ্যাকচুয়াল চলে আসে। কিন্তু আমাদের দেশে কৃষকরা একবার ধান লাগাই দিয়ে আর যায় না, কিন্তু এতে ফলন পার্থক্যটা অনেক কমে যায়। আসলে ফলন পার্থক্যের ক্ষেত্রে কৃষকের একার লস না, লসটা আমাদের দেশের লস। আমাদের খাদ্য ঘাটতি পূরণে লস হচ্ছে। তো যাই এই ছিল মোটামুটি আমাদের একটা আজকের উৎপাদন পদ্ধতি নিয়ে। তোমরা এই প্র্যাকটিক্যালটা এইভাবে করবা।
তোমাদের ইয়াতে। তো এটার ইয়া হলো যে বিভিন্ন জাতের পরিচিতি এবং বিধান, যেটা আমরা 92 উৎপাদন কৌশল আলোচনা করলাম। এই উৎপাদন কৌশলে ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। এই হলো ছিল আমাদের মোটামুটি ইয়া। তা আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করব। আর আগামী ক্লাসে তোমাদের সাথে যেহেতু আরেকটা সাবজেক্ট আছে আমাদের শিক্ষাদানের মূলনীতি, শিক্ষাদানের মূলনীতি সাবজেক্টটা আমরা আগামী দিনের ক্লাসগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এটার ফসল কর্তনের ক্ষেত্রে 92 ফসল কর্তনটা সাধারণত এপ্রিল মাসে 18 এপ্রিল থেকে 30 মের মধ্যে ফসলটা কর্তন করতে হয়। 18 মে থেকে এপ্রিল থেকে 30 মের ভিতর ফসল কর্তন করতে হবে। ফসল কর্তন করতে হবে। আর নিবিড় আমাদের ফলন ইয়ার ক্ষেত্রে পরিচর্যাটা অবশ্যই নিবিড় পরিচর্যা করা বাধ্যতামূলক। সবচেয়ে উত্তম হলো মাটি পরীক্ষা করে রাসায়নিক উপাদানগুলো, পুষ্টি উপাদানগুলো ব্যবহার করা। আমি আগেই বলছি। জৈব সার ফলন পার্থক্যের আরেকটা হলো জৈব সার পর্যাপ্ত ব্যবহার করা। জৈব সার আরেকটা ফলন বাড়াইতে হলে জৈব সার পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করা, পর্যাপ্ত। এটা করলে কি হবে, জৈব সারটাই এই সারের উপাদানগুলোকে ধানের ইয়াতে শিকড়ের মাধ্যমে ধানের গাছে ছড়াইতে খুব সাহায্য করে। ঠিক আছে। আমাদের দেশের যেখানে নদীর পানি বা স্বাভাবিক বর্ষায় পানি ঢুকে যায় ওইখানে এলাকাগুলো মাটিতে পলি করে ওখানে ফসলগুলো এমনিতেই ভালো হয়। দেখা গেছে আমাদের দক্ষিণাঞ্চলের ভিতরে শরীয়তপুর জেলা বা মাদারীপুর শিবচর জেলা, যেখানে স্বাভাবিক বর্ষায় পানি ঢুকে যায়, ওখানে দেখা গেছে জমিগুলো এমনি উর্বর, মানে মাটিতে পর্যাপ্ত পরিমাণ নদীর পানি থেকে পলি এসে পড়ে এবং আবর্জনাগুলো পচে একটা পলি সৃষ্টি হয়। সেখানে সাধারণত রাসায়নিক সারের পুষ্টি উপাদানের ব্যবহারটা তেমন একটা লাগেই না। কারণ শিবচর বা শরীয়তপুর এলাকাগুলো দেখা গেছে যে এখানে যখন শুষ্ক মৌসুমে মাছ ধরার পর ওই জমি থেকে আগাছা পরিষ্কার করে রসুন গেড়ে দেওয়া হচ্ছে বা সরিষা ছিটাই দেওয়া হচ্ছে, আর কোনো সার ব্যবহার না করলেও চলে। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আমরা যে আলোচনাগুলো করছি আসলে আলোচনাগুলো মোটামুটি আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষি বিজ্ঞানীদের যে গাইডলাইন আছে আমরা সেখান থেকে আলোচনা করার চেষ্টা করছি। তারপরে যদি ভুলভ্রান্তি হতে পারে কথার ভিতর, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবার দেখা করছে। আর আমরা প্র্যাকটিক্যাল খাতা এটা তৈরি করব। আর তোমাদের এই ক্লাস সম্পর্কে যদি জিজ্ঞেস করা থাকে আমার সাথে মেসেঞ্জারে বা লাইভে আসতে পারো। আমি এই বিষয়ে তোমাদের খাতা লিখতে আর একটু সহায়তা করব। ঠিক আছে। তোমরা যে যেখানেই থাকে ভালো থাকো। মা বাবার খেয়াল রাখতে হবে, বাসা থেকে বের হয়ে যাবে না, কারণ বাইরে বের হয়ে পুলিশের বাড়ির খাওয়ার সম্ভাবনা আছে। হোম কোয়ারেন্টাইন অবলম্বন করতে হবে। আমরা যত হোম কোয়ারেন্টাইন অবলম্বন করব আমরা তত ভালো থাকবো। নিজেদের ভালোর জন্য আমাদের এগুলো মেনে চলতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করার আমাদের দরকার নেই, কারণ তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের বাইরে ঘোরার দরকার নাই। খুব প্রয়োজন ছাড়া যদি বাজার বা ওষুধপত্র কিনতে হয় সেক্ষেত্রে নিজের আইডেন্টিটি নিয়ে বাইরে বেরোনোই উচিত। বাইরে বেরোলে গ্লোভস এবং হাতে মাস্ক ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর পর আমাদের এক্সেসল বা ইয়াতে হাত পরিষ্কার রাখতে হবে। আর অবশ্যই খাবারের সময় আমাদের হাত ধুয়ে নিতে হবে। বিশেষ করে স্যানিটাইজার বা লাইফবয় হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে আমাদের হাত পরিষ্কার করে আমাদের নিতে হবে। আশা করি আল্লাহ পাক আমাদের এই মহামারীর হাত থেকে আমাদের দেশের জনগণ এবং বিশ্বের সকল জনগণকে রক্ষা করুক। আমরা সেই কামনা করি। আগামী দিনে আমাদের রমজান মাস আসতেছে। আমরা সবাই রমজান মাসে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এই মহামারীর হাত থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করুক, আমাদের পরিবার, আমাদের জেলা, আমাদের দেশ। আমরা সবাই সহযোগিতা করব এবং আমরা একে অপরের বিপদে আগায় আসি, মা বাবার প্রতি দয়া করি এবং বিশেষ করে নামাজটা আমরা যারা মুসলিম ধর্মের আছি অবশ্যই নামাজ করে প্রার্থনা করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আসলে আমাদের কর্মকাণ্ডের কারণে আসলে সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাদের বড় সন্তুষ্ট একটা মহামারী ইয়া করছে। যাই বিপদ আল্লাহ দেবে, আবার আল্লাহ সেগুলো তুলে নেবে। কারণ আমাদের কোরআনে আল্লাহ বলছে যে আমরা যেন নিজেদের উপর নিজেদের কর্মকাণ্ডের কারণে বিপদ আপদ আমাদের উপর আপতিত হয়, আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ মহাক্ষমাশীল। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় এবং মহামারীর হাত থেকে সারা বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ রক্ষা করুন।
মুসলমান না, সকল ধর্মের লোকজনকে আল্লাহ এই মহামারীর হাত থেকে বাঁচাক সে কামনা করি। আল্লাহ হাফেজ।